নমস্কার, আপনারা দেখছেন WBSLST জিওগ্রাফি। আমি নিয়ে এসেছি 10,000 MCQ এর মেগা সিরিজ। আজকে আমরা গ্লোবাল ওয়ার্মিং থেকে পার্ট 6 করব এবং আজকের এই পার্ট 6-এ মোস্ট অ্যাডভান্স লেভেলের প্রশ্ন থাকবে। তাহলে চলুন প্রথম প্রশ্ন দেখি কি, এবং বলে রাখি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু অ্যাজারসন রিজনিং টাইপের প্রশ্ন থাকবে। তো প্রথম অ্যাজারসন কি? ওশান অ্যাসিডিফিকেশনের ফলে কোরাল রিফের ক্যালসিফিকেশন কমে যায়। এবং রিজনে কি বলা হয়েছে? সমুদ্রের জলে CO2 দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে, ফলে কার্বনেট আয়নের পরিমাণ কমে যায়। এবার এই দুটো জিনিসকে ব্যাখ্যা করতে হবে। তো কি রিলেটেড রয়েছে? ওশান অ্যাসিডিফিকেশন। তো ওশান অ্যাসিডিফিকেশন বলতে কি বোঝায়? ওশান অ্যাসিডিফিকেশন বলতে কিছুই না, সমুদ্রের জলে পিএইচ লেভেলের পরিমাণ ধীরে ধীরে কমে যাওয়াকেই বলা হচ্ছে অ্যাসিডিফিকেশন। এবং এই অ্যাসিডিফিকেশন হওয়ার কারণ কি? বায়ুমণ্ডলে অতিরিক্ত CO2 রয়েছে, এবং এই অতিরিক্ত CO2 কে শোষণ করছে? সমুদ্র শোষণ করছে। এবং এই সমুদ্র যখন CO2 শোষণ করছে, তখন এই CO2 জলে দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করছে। কি তৈরি করছে? কার্বনিক অ্যাসিড। ঠিক আছে, আরেকটু সোজা করে বলি যে স্টেপ 1, প্রথমে কি হচ্ছে? CO2 সমুদ্রে যাচ্ছে। কোথায় যাচ্ছে? সমুদ্রে যাচ্ছে। এবং সমুদ্রে মিশে কি হচ্ছে? সমুদ্রে কার সাথে মিশছে? সমুদ্র জলের সাথে মিশছে, অর্থাৎ CO2 প্লাস H2O যুক্ত হচ্ছে। এর ফলে তৈরি হচ্ছে কার্বনিক অ্যাসিড, অর্থাৎ H2CO3। ঠিক আছে, এরপর কি হচ্ছে? যুক্ত হওয়ার পর এই H2CO3 অর্থাৎ কার্বনিক অ্যাসিড আবার ভেঙে যাচ্ছে, কারণ কার্বনিক অ্যাসিড পার্মানেন্ট নয়, অর্থাৎ স্থায়ী নয়। এটি ভেঙে তো কি তৈরি হচ্ছে? অর্থাৎ H2CO3 এটি ভেঙে তৈরি হচ্ছে হাইড্রোজেন আয়ন এবং HCO3-। তো প্রথমে হাইড্রোজেন আয়ন নিয়ে একটি কথা বলি, যে হাইড্রোজেন আয়ন যত বাড়বে, ঠিক আছে, যত বাড়বে তত বেশি জল অম্ল হবে, অ্যাসিডিক হবে। ঠিক আছে, নেক্সট স্টেপে কি হচ্ছে? এই হাইড্রোজেন কিন্তু কার্বনেট আয়নকে কমিয়ে দিচ্ছে। কিভাবে? বলে রাখি, সমুদ্রে আগে থেকেই কিন্তু কার্বনেট আয়ন থাকে। তো এই হাইড্রোজেন আয়ন যখন কার্বনেট আয়নের সাথে যুক্ত হচ্ছে তখন তৈরি করছে বাইকার্বনেট, অর্থাৎ HCO3- বাইকার্বনেট। এর ফলে কি হচ্ছে? সমুদ্রে কার্বনেট আয়নের পরিমাণ কমে যাচ্ছে। তাহলে সমুদ্রে প্রথমেই কার্বনেট আয়ন ছিল, হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে বাইকার্বনেট তৈরি হওয়ার ফলে কার্বনেটের আয়নের পরিমাণ কিন্তু কমে গেল। এবং এর ফলে কি হবে? কোরালের ক্ষতি হবে। কার ক্ষতি হবে? এই কোরালের ক্ষতি হবে। কিভাবে? কোরালের যে দেহ রয়েছে, অর্থাৎ তার স্কেলিটন বা দেহ যেটাই বলি বা কঙ্কাল বলতে পারি, সেই কঙ্কালটা গঠন হয় কিভাবে? ক্যালসিয়ামের দ্বারা হয়। সাথে কি হয়? কার্বনেট থাকে। ঠিক আছে, এবং ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম প্লাস কার্বনেটের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে, অর্থাৎ কি তৈরি করে? CaCO3 তৈরি করে। এখন যদি এই কার্বনেট আয়ন যদি নাই থাকে, যদি এর পরিমাণটাই কমে যায়, তাহলে কোরালের কঙ্কাল ঠিক মতো গঠন হবে না। ঠিক আছে, তাহলে কিন্তু কোরালের কঙ্কাল ঠিক মতো গঠন হবে না। আর এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে ক্যালসিফিকেশন। ঠিক আছে, এই পদ্ধতিটাকেই বলছে ক্যালসিফিকেশন। তাহলে আমরা অ্যাজারসনটা বুঝতে পারলাম যে ওশান অ্যাসিডিফিকেশনের ফলে কোরাল রিফের ক্যালসিফিকেশনটা কমে যাচ্ছে। এটা পুরোপুরি কি সত্য ঘটনা, একদম ঠিক। এবার আমরা রিজনটা দেখব। ঠিক আছে, রিজনে কি বলা হয়েছে? সমুদ্রের জলে CO2 দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে, ফলে কার্বন আয়ন কমে যায়। এটাও কিন্তু ঠিক। ওশান অ্যাসিডিফিকেশনের মূল রাসায়নিক কারণ কিন্তু এই কারণটি। তাহলে আমরা এখানে কোন উত্তরটি হবে?
যে এখানে এ এবং আর উভয়ই সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা, তাহলে উত্তর হয়ে যাবে কি এ, বাকিগুলো হবে না। ঠিক আছে, নেক্সট প্রশ্নে কি বলা হয়েছে, যে অ্যাজারসনে কি বলা হয়েছে, ব্ল্যাক কার্বন গ্লোবাল ওয়ার্মিং এ অবদান রাখে। এর রিজন কি, ব্ল্যাক কার্বন সূর্যালোক শোষণ করে বায়ুমণ্ডলকে উষ্ণ করে। ঠিক আছে, তো এখানে আমরা ব্ল্যাক কার্বন, এই ব্ল্যাক কার্বন কি আমরা জানি, তবুও আজকে একটু বলে রাখি যে ব্ল্যাক কার্বন কি, যে কোনো কিছু যদি সম্পূর্ণভাবে পুড়ে না যায়, অর্থাৎ অসম্পূর্ণ দহনের ফলে যে সূক্ষ্ম কণা নির্গত হয় ধোঁয়ার সাথে, কালো ধোঁয়ার সাথে যে সূক্ষ্ম কণাগুলো নির্গত হয়, সেগুলো কিন্তু কার্বন পার্টিকেল থাকে, কার্বন কণা থাকে, সেই কণাগুলোকেই ব্ল্যাক কার্বন বলা হয়। আমরা যদি একটু এক্সাম্পল দিই তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। যেমন যদি বলা হয় ইট ভাটাতে যদি আমরা দেখি যে কালো ধোঁয়া নির্গত হয়, সেই ধোঁয়ার সাথে কিন্তু মানে সূক্ষ্ম সূক্ষ্ম কণা থাকে, কার্বন কণা থাকে, তাকেই আমরা ব্ল্যাক কার্বন বলি। বা যানবাহন চলাচলের ফলে যে ধোঁয়া নির্গত হয়, সেই ধোঁয়ার সাথে কিছু কণা থাকে, তাকে আমরা ব্ল্যাক কার্বন বলতে পারি। ঠিক আছে, তবে হ্যাঁ, ব্ল্যাক কার্বন কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়, কিন্তু এটি কিন্তু খুব শক্তিশালী একটি ক্লাইমেট ফোর্স, মানে ফোর্সার বলতে পারি। কেন, কারণ এই ব্ল্যাক কার্বন সূর্য রশ্মিকে শোষণ করে নেয়, অবজর্ব করে, এবং এই সূর্য রশ্মিকে শোষণ করার ফলে বায়ুমণ্ডলকে কি করে, গরম করে দেয়, উষ্ণ করে দেয়। উষ্ণ করে দেয়, এবং বরফের ওপর যখন এই কার্বন কণা জমে, তখন কি হয়, বরফ গলার গতি বাড়িয়ে দেয়, বরফ গলার গতি বাড়িয়ে দেয়। ঠিক আছে, এই জিনিসগুলো হয়। তো প্রথম অ্যাজারশনেই বলা হচ্ছে ব্ল্যাক কার্বন গ্লোবাল ওয়ার্মিং এর অবদান রাখে। তো হ্যাঁ রাখে, কারণ আমরা দেখছি যে বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়িয়ে দিতে বা পৃথিবীর উষ্ণতা বাড়াতে সাহায্য করছে, তাহলে আমরা এটা বলতেই পারি যে ব্ল্যাক কার্বন কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এ অবদান রাখছে, যদিও বা ব্ল্যাক কার্বন গ্রিন হাউস গ্যাস নয়, এটা মনে রাখতে হবে। তাহলে অপশন এ কিন্তু একদম সত্য। এবার বি, কারণ ব্ল্যাক কার্বন সূর্যালোক শোষণ করে বায়ুমণ্ডলকে উষ্ণ করে, তো এটাও সত্য। এই ব্ল্যাক কার্বন সূর্য রশ্মিকে যদি শোষণ না করতো, তাহলে বায়ুমণ্ডলকে উষ্ণ করতে পারতো না, তো রিজনটাও ঠিক। তাহলে উত্তর কি হবে, এ এবং আর দুটোই সত্য, এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। এখানেও অপশন এ হবে সঠিক আনসার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, অ্যাজারশন, সমুদ্রে গ্লোবাল ওয়ার্মিং কমাতে সাহায্য করে। সমুদ্র গ্লোবাল ওয়ার্মিং কমাতে সাহায্য করে, কারণ কি বলছে, সমুদ্রে বায়ুমণ্ডল থেকে বিপুল পরিমাণের কার্বন ডাই অক্সাইড শোষণ করে। ঠিক আছে, তা আমরা কি জানি যে পৃথিবীর সমুদ্র একটি, এই যে সমুদ্রকে কি বলা হয়, ন্যাচারাল কার্বন সিঙ্ক বলা হয়। তাহলে ন্যাচারাল কার্বন সিঙ্ক কেন বলা হচ্ছে, যে এই যে মানুষের বর্তমানে কি হিউম্যান অ্যাক্টিভিটিস এর ফলে, ঠিক আছে, মানুষের কার্যাবলীর ফলে, হিউম্যান অ্যাক্টিভিটিস এর ফলে প্রচুর পরিমাণে CO2 বায়ুমণ্ডলে নির্গত হচ্ছে। কি হচ্ছে, CO2 বায়ুমণ্ডলে নির্গত হচ্ছে। তো যতটা পরিমাণ, যদি ধরে নিই যে 100% নির্গত হচ্ছে, তার মধ্যে ওশান কতটা পরিমাণে শোষণ করে নিচ্ছে, প্রায় বলতে পারি 30%, 25 থেকে 30% কিন্তু সমুদ্র একাই শোষণ করে নিচ্ছে। এর ফলে বায়ুমণ্ডলে CO2 পরিমাণ তো কমে যাচ্ছে। হ্যাঁ, এর ফলে গ্লোবাল ওয়ার্মিং এর যে প্রভাব সেটাও কমে যাচ্ছে, বা গ্লোবাল ওয়ার্মিং এর যে গতি সেটাকেও কমিয়ে দিচ্ছে। কিন্তু এই প্রসেসটারও একটি নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে। কি রয়েছে, ওশানে সমুদ্র যখন অতিরিক্ত পরিমাণে CO2 কে শোষণ করে নেয়, ফলে সমুদ্রের কিন্তু অম্লতা বেড়ে যায়, অর্থাৎ ওশান অ্যাসিডিফিকেশন হয়, অ্যাসিডিফিকেশন কিন্তু ঘটতে থাকে। ঠিক আছে, এর ফলে কি হয়, সমুদ্রে কারা বসবাস করে, সমুদ্রের জীব, অর্থাৎ কোরাল রিফ বা অন্যান্য সামুদ্রিক জীবের জীবন বিপন্ন হয়ে যায় বা ক্ষতিকর হয়ে ওঠে। ঠিক আছে, সে যাই হোক, তাহলে এখানে অ্যাজারসন যেটা বলেছে
যে সমুদ্র গ্লোবাল ওয়ার্মিং কমাতে সাহায্য করে, তাহলে আমরা এটা কিন্তু একদম ঠিক দেখলাম, তাই তো? কারণ CO2 শোষণ করছে, ফলে বায়ুমণ্ডলের ঘনত্ব CO2 কমে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং কিছুটা কন্ট্রোলে চলে আসছে। এবার রিজনটা দেখি যে সমুদ্রে বায়ুমণ্ডল থেকে বিপুল পরিমাণে CO2 শোষণ করছে, তো এইটাও কিন্তু ঠিক। ওশানকে তো আমরা বলতেই পারি যে কার্বন সিঙ্ক, ন্যাচারাল কার্বন সিঙ্ক শোষণ করছে, তাহলে এখানেও কিন্তু আনসার হবে যে এ এবং আর উভয় সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে কি বলা হয়েছে যে পার্মাফ্রস্ট গলে গেলে গ্লোবাল ওয়ার্মিং আরো বৃদ্ধি পাবে, এবং রিজনে কি বলা হয়েছে পার্মাফ্রস্ট থেকে মিথেন নির্গত হয়। তো প্রথমে জানতে হবে পার্মাফ্রস্টটা কি জিনিস। পার্মাফ্রস্টটা যদি আমরা বলি একটা ল্যান্ড, ঠিক আছে, বা মাটি বলতে পারি, যেটা কি এক টানা 2 ইয়ার বা তার বেশি সময় ধরে সেখানকার টেম্পারেচার 0 ডিগ্রি বা হিমাঙ্কর নিচে রয়েছে, যার ফলে জায়গাটা কিন্তু একদম জমাটবদ্ধ অবস্থায় রয়েছে, বরফাবৃত অবস্থায় রয়েছে, সেই সমস্ত জায়গাকে পার্মাফ্রস্ট বলা হয় তাকে। ঠিক আছে, তো এই সমস্ত জায়গাগুলো কোথায় দেখা যায়? মেনলি যদি বলি আমরা সাইবেরিয়াতে দেখতে পাই, ঠিক আছে, বা আলাস্কা, কানাডা, গ্রিনল্যান্ড, আমাদের আর্কটিক অঞ্চল, এইগুলোতে পার্মাফ্রস্ট কিন্তু দেখতে পাই। এবার আমরা একটা জিনিস দেখলাম যে পার্মাফ্রস্টে কিন্তু একটা জমাটবদ্ধ অবস্থায় রয়েছে 2 বছর বা তার বেশি। আর আরেকটা জিনিস যে এই পার্মাফ্রস্টে কিন্তু হাজার হাজার বছর ধরে মৃত উদ্ভিদ, ঠিক আছে, উদ্ভিদ, প্রাণী, এরা কিন্তু জমে থাকে, সেখানে জমায়িত অবস্থায় থাকে, যেটাকে আমরা বলতে পারি অর্গানিক ম্যাটার জমে থাকে। অর্গানিক ম্যাটার জমে থাকে, ঠিক আছে, জৈব পদার্থ জমে থাকে। এবার গ্লোবাল ওয়ার্মিং হলে কি হবে? গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে মানে কি টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আর তাপমাত্রা বৃদ্ধি পেলে কি হবে? পার্মাফ্রস্ট যেখানে হিমাঙ্কের নিচে রয়েছে, অর্থাৎ এখানে বরফাবৃত অবস্থায় রয়েছে, সেই বরফ কিন্তু গলতে শুরু করছে, বরফ গলতে শুরু করছে। এবার বরফ যদি গলতে শুরু করে, তাহলে বরফ গলার পর কি হবে? ওই যে পার্মাফ্রস্টে জমে রয়েছে অর্গানিক ম্যাটার, অর্থাৎ মৃত উদ্ভিদ এবং প্রাণী, সেইগুলো কি হবে? সেইগুলো বাইরে বেরিয়ে আসবে, এবং সেইগুলো যখনই বেরিয়ে আসবে তখন তাদের ওপর কি অ্যাটাক করবে? ব্যাকটেরিয়া অ্যাটাক করবে, এবং এই ব্যাকটেরিয়া এগুলোকে কি করবে? পচাতে সাহায্য করবে, অর্থাৎ এই মৃত উদ্ভিদ এবং প্রাণী দ্রুত হারে পচতে শুরু করবে। আর যখনই পচতে শুরু করবে, সেখান থেকে কি নির্গত হবে? কার্বন ডাই অক্সাইড তো নির্গতই হবে, আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কি নির্গত হবে? মিথেন। মিথেন নির্গত হবে। ঠিক আছে, এই মিথেন নির্গত হয় কেন বলুন তো? কারণ ওখানে অক্সিজেনের O2-র অভাব হয়ে যায়, অক্সিজেনের পরিমাণটা এত পরিমাণে কমে যায় যে সেখানে বেশি করে মিথেন গ্যাস তৈরি হয়। আর আমরা জানি এই মিথেন গ্যাস হচ্ছে একটি শক্তিশালী গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে, যার ফলে গ্লোবাল ওয়ার্মিং আরো বেশি পরিমাণে বেড়ে যায়। হ্যাঁ, এইটাকে কিন্তু ওয়ান টাইপ অফ আমরা পজিটিভ ফিডব্যাক বলতে পারি, ঠিক আছে, পজিটিভ ফিডব্যাক বলতে পারি। কারণ আমরা দেখেছি ক্লাইমেটিক ফিডব্যাকে দুটো ভাগে ভাগ করছে, পজিটিভ এবং নেগেটিভ, তো এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাকের উদাহরণ। এবার আমরা কনসেপ্টটা তো বুঝলাম, এবার আমরা অ্যাজারসনে চলে যাচ্ছি যে পার্মাফ্রস্ট গলে গেলে গ্লোবাল ওয়ার্মিং আরো বৃদ্ধি পায়। হ্যাঁ, একদম বৃদ্ধি পাচ্ছে, এটা একদম সঠিক আনসার। এবং পার্মাফ্রস্ট থেকে মিথেন নির্গত হয়, আমরা দেখলাম যে হ্যাঁ মিথেন নির্গত হচ্ছে। তাহলে এখানে কিন্তু প্রশ্নের উত্তরে সঠিক হবে এ এবং আর উভয় সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট প্রশ্ন, অ্যাজারসনে কি বলছে? অ্যাফরেস্টেশন ক্লাইমেট মিটিগেশনের একটি উপায়। আর রিজনে কি বলছে? বৃক্ষ CO2 শোষণ করে কার্বন সিঙ্ক হিসেবে কাজ করে। তো এই অ্যাফরেস্টেশন কাকে বলে? দুটো টার্ম থাকে, একটা হচ্ছে অ্যাফরেস্টেশন আর একটা হচ্ছে রিফরেস্টেশন। রিফরেস্টেশন, অনেকে দুটোকে একই জিনিস ভেবে নেয়, ঠিক আছে। এই অ্যাফরেস্টেশন মানে হচ্ছে যেখানে আগে বন ছিল না,
সেখানে বন তৈরি করা হচ্ছে, বন তৈরি করা হচ্ছে, ঠিক আছে। আর রিফরেস্টেশন হচ্ছে কি, যেখানে বন ছিল কিন্তু বর্তমানে আর নেই, হ্যাঁ বর্তমানে নেই, এবং সেখানে কি হচ্ছে, সেখানে আবার নতুন করে বন তৈরি করা হচ্ছে। তাহলে অ্যাফরেস্টেশনে কি, একটা জায়গায় কোনো বন ছিলই না, সেখানে আরো গাছ লাগিয়ে বন তৈরি করা হচ্ছে। আর রিফরেস্টেশন কি, পুনরায় আবার বন করা হচ্ছে, অর্থাৎ একটা সময় বন ছিল কিন্তু সেই বন উজাড় করে দেওয়া হয়েছে, সেখানে গাছপালা কেটে ফেলা হয়েছে, তো সেখানে আবার নতুন করে বন তৈরি করা হচ্ছে। এবার ক্লাইমেট মিটিগেশনটা কি? ক্লাইমেট মিটিগেশন হচ্ছে এক ধরনের পদক্ষেপ, হ্যাঁ, যেটা কি করবে, যেটা কিন্তু গ্রিন হাউস গ্যাসের যে নির্গমন হচ্ছে, যে হিউম্যান অ্যাক্টিভিটিস এর ফলে, মানুষের কার্যাবলীর ফলে প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাস নির্গমন হচ্ছে, সেটাকে কমাতে হবে। হ্যাঁ, এবার কমাতে হবে, এবং বা আমরা বলতে পারি যে বায়ুমণ্ডলে যে CO2 পরিমাণ এত হারে আমাদের নির্গমন হচ্ছে, সেটাকে অপসারণ করতে হবে, রিমুভ করতে হবে, ঠিক আছে। এবার এটা রিমুভ করা যাবে বা অপসারণ কিভাবে করা যাবে, যদি গাছ লাগানো যায়। এবারে গাছ কি করে, সালোক সংশ্লেষ পদ্ধতির মাধ্যমে অর্থাৎ ফটোসিনথেসিসের মাধ্যমে CO2 কে শোষণ করে নেয়। CO2 কে শোষণ করে কোথায় রাখে, গাছ তার নিজের বডির মধ্যে জমা করে রাখে। তাহলে বডির মধ্যে যখন গাছ সেই CO2 কে শোষণ করছে, তাহলে সেটা একটা কার্বন সিঙ্ক হিসেবে কাজ করছে। তাহলে আমরা বলতেই পারি যে একটি গাছ বা বন হচ্ছে কার্বন সিঙ্ক, কার্বন সিঙ্ক, তাই তো। তাহলে চলুন, প্রথম অ্যাজারসন কি বলছে, যে অ্যাফরেস্টেশন ক্লাইমেট মিটিগেশনের একটি উপায়। তো হ্যাঁ, একটি উপায়, কারণ নতুন বন তৈরি করলে CO2 কে শোষণ করবে বেশি করে এবং নিজের বডিতে সেই CO2 কে জমা রাখবে, অর্থাৎ CO2 কে যদি শোষণ করে নেয়, বায়ুমণ্ডলে CO2 এর পরিমাণ কমে যাবে, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এর যে দ্রুত প্রসেস, সেটাকে কমিয়ে ফেলতে সাহায্য করবে। হ্যাঁ, তাহলে এ হবে সঠিক আনসার। এবং আর কি, মানে এই যে অ্যাজারশন সেটা সঠিক। এবার রিজনটা কি, বৃক্ষ CO2 শোষণ করে কার্বন সিঙ্ক হিসেবে কাজ করে, তো হ্যাঁ একদম তাই, ঠিক বলেছে। তাহলে এখানেও কিন্তু অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। এ এবং আর উভয় সত্য, এবং আর এ সঠিক ব্যাখ্যা। ক্লিয়ার? নেক্সট অ্যাজারশন, অ্যাজারশনে কি বলছে, আরবান হিট আইল্যান্ড গ্লোবাল ওয়ার্মিং এর সমর্থক নয়। আর রিজনে কি বলছে, যে আরবান হিট আইল্যান্ড একটি স্থানীয় বা লোকাল ঘটনা। তাহলে আমাদের জানতে হবে যে আরবান হিট আইল্যান্ডটা কি জিনিস। আরবান হিট আইল্যান্ড, আরবান হিট আইল্যান্ড হচ্ছে একটি, প্রথমেই বলে রাখি, এটা একটা লোকাল লোকাল ঘটনা। এখানে কি কোনো একটা শহরে শহরে হ্যাঁ, শহরের তাপমাত্রা তার আশেপাশের তাপমাত্রা থেকে একটু বেশি হয়ে গেলে তখন তাকে আরবান হিট এরিয়া বলা যেতে পারে, ঠিক আছে। যেমন একটি যদি একটু বড় এরিয়া ধরি, এবং এই জায়গাটা হচ্ছে একটু আরবানাইজড এরিয়া, এখানে প্রচুর শিল্প রয়েছে। এবার হিট কেন হয়ে যাচ্ছে, কারণ প্রচুর শিল্প রয়েছে সেখানকার আরবান এরিয়াতে, পুরোটাই কংক্রিটে ঢাকা, অ্যাসফল্ট বেশি, ঠিক আছে, গাছপালা কম, যানবাহন শিল্প এইগুলো বেশি, এয়ার কন্ডিশন বেশি, ঘন জনবসতি, তার ফলে এখানকার তাপমাত্রা আশেপাশের জায়গা বা গ্রামীণ জায়গা থেকে বেশি থাকবে, বেশি হবে। তো এই জায়গাটাকেই তখন কি বলা হচ্ছে, আরবান হিট আইল্যান্ড বলা হচ্ছে। আর গ্লোবাল ওয়ার্মিং কি, তো আমরা জানি গ্লোবাল ওয়ার্মিং মানে হচ্ছে পৃথিবীর তাপমাত্রাকে দীর্ঘমেয়াদী হারে বৃদ্ধি পাওয়ার ঘটনাকে, ঠিক আছে। তো এখানে আরবান হিট আইল্যান্ড হচ্ছে লোকাল প্রবলেম, আর গ্লোবাল ওয়ার্মিং কি সারা বিশ্ব জুড়ে গ্লোবালি প্রবলেম, তাই তো। তো এখানে অ্যাজারসনে যেটা বলছে, আরবান হিট আইল্যান্ড গ্লোবাল ওয়ার্মিং এর সমর্থক নয়, তো এটা সত্য ঘটনা। আরবান হিট আইল্যান্ড আর লোকালের কথাই বলে, এখানে গ্লোবাল ওয়ার্মিং এর কথা কিন্তু বলে না, ঠিক আছে। আর আরবান হিট আইল্যান্ডটি লোকাল ঘটনা, এটাও ঠিক। তাহলে আনসার কিন্তু হবে এ এবং আর দুটোই সত্য, আর এর সঠিক ব্যাখ্যা। নেক্সট প্রশ্ন, অ্যাজারসনে কি বলছে, ক্লাইমেট চেঞ্জের ফলে হিট ওয়েভের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। আর রিজনে কি বলছে, বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধির ফলে চরম উষ্ণতা আবহাওয়ার সম্ভাবনা বাড়ছে। তাহলে হিট ওয়েভ কি, হিট ওয়েভকে বাংলায় বলছে তাপ প্রবাহ।
তো হিট ওয়েভ বা তাপপ্রবাহ হলো এমন একটি ঘটনা, অর্থাৎ এটি একটি সময় যে কোনো অঞ্চলে, ঠিক আছে, যে কোনো অঞ্চলে টানা কয়েকদিন অন্যান্য দিনের তুলনায় একটু তাপমাত্রা বেশি থাকবে, অর্থাৎ স্বাভাবিকের তুলনায় একটু তাপমাত্রা বেশি থাকবে, তখন তাকে হিট ওয়েভ বলবে। ধরুন একটি এরিয়াতে একরকম 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, হঠাৎ করে সেই তাপমাত্রা 25 ডিগ্রি বা 30 ডিগ্রি হয়ে গেল টানা 10-12 দিনের জন্য, তখন তাকে কি বলা হবে? হিট ওয়েভ বলা হবে। ঠিক আছে, এবার হিট ওয়েভের সাথে ক্লাইমেট চেঞ্জের কি সম্পর্ক রয়েছে? ক্লাইমেট চেঞ্জের সাথে সম্পর্ক রয়েছে। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি হয়? তাপমাত্রা বৃদ্ধি পায় জানি, এবং এর ফলে কি হবে? তাপমাত্রা বৃদ্ধি মানে হঠাৎ করে তাপমাত্রা বাড়তে থাকবে, অর্থাৎ হিট ওয়েভের পরিমাণটা বাড়বে, বেশি ঘন ঘন হিট ওয়েভ হবে এবং অনেক বেশি পরিমাণের হবে। যদি যত বেশি তাপমাত্রা বাড়বে তত হিট ওয়েভের যে তাপমাত্রা সেটা বাড়তে থাকবে এবং 10-12 দিনের তুলনায় আরো অনেক বেশি দিন করে থাকতে শুরু করবে। তো এইগুলো কিন্তু হতে থাকবে। ঠিক আছে, তো প্রথম অ্যাজারশনে আমি আরেকবার পড়ি যে ক্লাইমেট চেঞ্জের ফলে হিট ওয়েভের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। তো হ্যাঁ, বাড়ছে, এটা কিন্তু সঠিক। বৈশ্বিক গড় তাপমাত্রার ফলে চরম উষ্ণতার আবহাওয়ার সম্ভাবনা বাড়ছে, তো এটাও ঠিক। তাহলে আমরা বলতে পারি এখানে এ এবং আর উভয় সত্য এবং এ আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্নে কি বলা হয়েছে? যে অ্যাজারসনে বলা হয়েছে ম্যানগ্রোভ ইকোসিস্টেম জলবায়ু পরিবর্তন মোকাবিলার গুরুত্বপূর্ণ। রিজনে ম্যানগ্রোভ প্রচুর কার্বন সংরক্ষণ করে এবং উপকূল রক্ষা করে। তো ম্যানগ্রোভ ইকোসিস্টেমটা কি জিনিস? ম্যানগ্রোভ ইকোসিস্টেম কিছুই না। ম্যানগ্রোভ কোথায় থাকে? উপকূলীয় অঞ্চলে বা কোস্টাল এরিয়াতে পাওয়া যায়, অন্য জায়গায় থাকে না। কোস্টাল এরিয়া মানে কি? সেখানে কি ধরনের গাছ জন্মাবে? সল্ট টলারেন্ট। অর্থাৎ সল্ট টলারেন্ট বলতে কোন জিনিসগুলোকে বোঝায়? যে সমস্ত গাছগুলো বা বনগুলো বা গাছই বলি বা উদ্ভিদই বলি লবণ সহ্য করে টিকে থাকতে পারে, তাদেরকে আমরা সল্ট টলারেন্ট বা লবণ সহিষ্ণু গাছ বলতে পারি। ঠিক আছে, এবং এরা কোথায় হয়ে থাকে? মেনলি নদীর মোহনায় বা এস্টুয়ারিতে হয়ে থাকে। নদীর মোহনা বা এস্টুয়ারিতে হয়ে থাকে, বা যেখানে জোয়ার ভাটা হয় সেই জায়গায় হতে পারে। তাহলে জোয়ার ভাটা অঞ্চলে হয়, জোয়ার ভাটা অঞ্চলে। তো এই বা সমুদ্রের উপকূলে, সমুদ্রের উপকূলেও এই ধরনের গাছ আমরা দেখতে পাই। ভারতে মেনলি আমরা ম্যানগ্রোভ কোথায় দেখতে পাই? সুন্দরবনে, তাই তো? আচ্ছা, কে আপনারা সুন্দরবন গেছেন বলুন? সুন্দরবন গেছে। আমরা এটাও জানি যে সব থেকে, অর্থাৎ ওয়ার্ল্ডের বা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ কোথায় দেখা যায়? আমাদের সুন্দরবনে দেখতে পাওয়া যায়। এছাড়াও উড়িষ্যায় রয়েছে ভিতরকণিকা, অনেক জায়গায় রয়েছে। ঠিক আছে, আন্দামান নিকোবরে রয়েছে। তো ম্যানগ্রোভ কেন ক্লাইমেট চেঞ্জের মোকাবিলায় গুরুত্বপূর্ণ? ম্যানগ্রোভের দুটো দিক রয়েছে। কি দুটো দিক রয়েছে? একটা হচ্ছে ম্যানগ্রোভ ক্লাইমেটকে মিটিগেশন করে, অর্থাৎ ম্যানগ্রোভ গাছ কি করে? প্রচুর পরিমাণে CO2 কে শোষণ করে নিজের বডিতে সঞ্চিত করে রাখতে পারে। এর ফলে কি? এটি একটি কার্বন সিঙ্ক হিসেবে কিন্তু কাজ করে, কার্বন সিঙ্ক হিসেবে কাজ করে। এবং আমরা জানি ম্যানগ্রোভ কিসের এক্সাম্পল? ব্লু কার্বন ইকোসিস্টেমের এক্সাম্পল। আরেকটা কি করে? অ্যাডাপ্টেশন করে, ক্লাইমেট মিটিগেশন করছে, CO2 কে নিজের দেহের মধ্যে সঞ্চয় করে স্টোর করে রাখছে। আর অ্যাডাপ্টেশন করছে কি? যে এই সমস্ত কোস্টাল এরিয়াতে প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড়, সাইক্লোন, সুনামি এই ধরনের ঘটনা ঘটে থাকে। তো এই ঘটনা থেকে কি করছে? উপকূলকে রক্ষা করে। আমরা জানি কোস্টাল এরিয়াকে ম্যানগ্রোভই রক্ষা করে। ম্যানগ্রোভ যদি না থাকতো কোস্টাল আরো বেশি ক্ষয়ক্ষতি হয়ে যেত। তাই জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে কিন্তু ম্যানগ্রোভ সাহায্য করছে। ঠিক আছে, তো এখানে অ্যাজারসনে যেটা বলছে যে ম্যানগ্রোভ ইকোসিস্টেম জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ, তো এটা হ্যাঁ সঠিক আনসার, একদম সত্য। আর ম্যানগ্রোভ প্রচুর কার্বন সংরক্ষণ করে, হ্যাঁ একদম করে, উপকূলকে রক্ষা করে। তো দুটোই হবে কি সঠিক আনসার, অর্থাৎ অপশন এ হয়ে যাবে ঠিক। এবং আর উভয় সত্য, আর এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে।
নেক্সট প্রশ্ন আমরা দেখি যে ক্লাইমেট চেঞ্জ কৃষি উৎপাদনকে প্রভাবিত করে। তাহলে অ্যাডারসনে কি বলছে, ক্লাইমেট চেঞ্জ কৃষি উৎপাদনকে প্রভাবিত করে। রিজনে কি বলছে, বৃষ্টিপাতের ধরন, তাপমাত্রা পরিবর্তন ফসলের উৎপাদনকে প্রভাবিত করে। তো ক্লাইমেট চেঞ্জ কিভাবে কৃষিকে প্রভাবিত করে, কৃষির উৎপাদনকে? যখন জলবায়ু পরিবর্তন হয়, অর্থাৎ বলতে পারি যে তাপমাত্রার পরিবর্তন হয়, তাপমাত্রা চেঞ্জ হয়, তাপমাত্রা পরিবর্তন হয়, এবং তাপমাত্রা পরিবর্তনের সাথে কি যে বৃষ্টিপাত, রেনফল হয়, তার যে সময়সীমা সেটার পরিবর্তন হয়, বা রেনফলের পরিমাণও পরিবর্তন হয়। একটা সময় হয়তো একরকম হতো, ক্লাইমেট চেঞ্জের ফলে বেশি হচ্ছে বা কম হচ্ছে বা হচ্ছে না, এরকম হতে পারে। ঠিক আছে, খরা হতে পারে বা বন্যা হতে পারে। ঠিক আছে, হিট ওয়েভের মতো ঘটনা ঘটতে পারে। এর ফলে কিন্তু আর্দ্রতার পরিমাণ বেড়ে গেলে, আমরা একটা প্রশ্নে করেছিলাম যে রোগ, যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু, এই সমস্ত রোগ, ভেক্টর রোগ কিন্তু হতে পারে। ঠিক আছে, তার মানে রোগের আক্রমণও বেড়ে যায়। হ্যাঁ, তো এই রোগ বাড়ছে, শুধু রোগ বাড়ে না, কীট পতঙ্গের আক্রমণও বাড়ে। ঠিক আছে, এই কীট পতঙ্গের আক্রমণও বাড়ে, এবং এই কীট পতঙ্গের আক্রমণ যখনই বাড়ছে, তার মানে কৃষি উৎপাদনকে প্রভাবিত করবে। কৃষির যে ফলন হচ্ছে সেটা কিন্তু কমে যাবে। কীট পতঙ্গ থাকলে সেই ফসল প্রচুর হারে তাদের ক্ষতির সম্মুখীন হতে হবে। এটা হচ্ছে, তাই তো? তাহলে বলা যেতে পারে ক্লাইমেট চেঞ্জ কৃষির উৎপাদনকে প্রভাবিত করে, এটা একদম সঠিক। বৃষ্টিপাতের ধরন, তাপমাত্রার পরিবর্তন ফসল উৎপাদনকে প্রভাবিত করে, এটাও ঠিক। অর্থাৎ অপশন এ এবং আর উভয় সত্য। আর এবং মানে আর হচ্ছে সঠিক ব্যাখ্যা। প্রত্যেকটা প্রশ্নেরই এ ঠিক হচ্ছে, তার মানে এই নয় পরীক্ষাতে প্রশ্নে যেটা আসবে সেটা এই হবে। এখানে কনসেপ্ট বোঝানোর জন্য এই ধরনের প্রশ্ন রাখা হয়েছে। ঠিক আছে, তার মানে অ্যাডারসন রিজনিং প্রশ্ন আসলেই এই অপশন ঠিক করে দেবেন, এরকমটা করবেন না কিন্তু। আজকের শেষ প্রশ্ন কি বলছে অ্যাডারসনে, মিথেন এর অ্যাটমসফেরিক লাইফ টাইম CO2 তুলনায় কম। তাই মিথেন, অর্থাৎ কারণে কি বলছে, মিথেন এর গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল CO2 চেয়ে কম, তাই বলছে। তো এখানে আমাদের দুটো জিনিস ক্লিয়ার করতে হবে। অ্যাটমসফিয়ারিক লাইফ টাইম মানে একটি গ্যাস অ্যাটমসফিয়ারে কত বছর বেঁচে থাকে সেইটাকে বোঝায়। ঠিক আছে, আমরা জানি, আগের ক্লাসে করেছিলাম, মিথেন প্রায় 12 বছর অ্যাটমসফিয়ারে থাকতে পারে। আর CO2 সেরকম কোনো আমরা বলেছিলাম যে এর কোনো নির্দিষ্ট লাইফ টাইম নেই। ঠিক আছে, এটি কয়েক শত থেকে হাজার হাজার বছর পর্যন্ত থাকতে পারে। ঠিক আছে, এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তাহলে এখানে আমরা ধরে নিতেই পারি যে মিথেনের অ্যাটমসফিয়ারিক লাইফ টাইম CO2 তুলনায় কম, তার মানে এ অপশন ঠিক। এবার তাই মিথেন গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল CO2 তুলনায় কম, এটা দেখতে হবে। GWP গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল। ঠিক আছে, এই গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়ালে কি CO2 কে 1 ধরে নেওয়া হয়, এবং CO2 তুলনায় অন্যান্য যে গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে তারা কত বেশি তাপকে ধরে রাখছে সেই ক্ষমতাকেই বোঝায়। এখানে মিথেন খুব শক্তিশালী আমরা জানি। তো CO2 সমান 1 হলে মিথেন কিন্তু মানে মিথেনের অনেকটা বেশি, 81 মতো রয়েছে। ঠিক আছে, 81 গুণ ক্ষমতা রয়েছে। তাহলে মিথেন কম সময় থাকে, কিন্তু CO2 তুলনায় অনেক বেশি তাপকে আটকে রাখতে বা শোষণ করতে বা তাপ ধরে রাখতে কিন্তু মিথেন পারে। ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি যে মিথেনের অ্যাটমসফেরিক লাইফ টাইম CO2 তুলনায় কম, এটা সত্য। মিথেন 12 বছর থাকে। হ্যাঁ, কিন্তু রিজন যেটা বলছে যে মিথেন গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল CO2 চেয়ে কম, এটা নয়, বরং উল্টো মিথেনের GWP CO2 তুলনায় কিন্তু অনেক বেশি। তাহলে আমরা এখানে এটা বলতে পারি যে এ সত্য কিন্তু আর হচ্ছে মিথ্যা। তাহলে এখানে অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। তো থ্যাংক ইউ। আজকের সেশন বা আজকের ক্লাস কেমন লাগলো জানাবেন, আর পড়তে থাকুন, দেখতে থাকুন।